নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ভারী বৃষ্টিতে জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত 7 জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী সমাবেশ শীর্ষ কার্যক্রমে এই অর্থরাশি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি জলে ডুবে মৃত 7 জনের পরিবার বর্গের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে 4 লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বুধবার মন্ত্রী সমীবিশু শীর্ষ কার্যক্রমে এই অর্থ রাশি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে 7 জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা বিগত কয়েক মাসে। এই ঘটনাগুলির খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু 4 লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিগত কিছুদিনে দুর্ভাগ্যজনকভাবে জলে ডুবে যাদের প্রাণহানি হয়েছে তারা হলো সিধাই থানাধীন রামসাধুপাড়া এলাকার পিয়ালি দেববর্মা এবং প্রিয়াঙ্কা দেববর্মা, জিরানিয়া জয়নগর এলাকার মাহিন্দ্র সিং, মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ, উজান অভয়নগর এলাকার লিটন সাহা, মজলিশপুর ব্রজনগরের প্রসেনজিৎ দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষি দাস। শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপনও করেন মুখ্যমন্ত্রী। আর্থিক সহায়তা দেবার পাশাপাশি প্রতিটি ঘটনার ক্ষেত্রে মৃত্যুর তদন্ত রিপোর্ট পেশ করার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সিএএ এর বিরুদ্ধে আন্দোলন সত্ত্বেও সরকারের থেকে সেই বিজেপিকে সমর্থন করে যাচ্ছে তিপ্রামথা। তাই বিদেশি বিতরণের জন্য তিপ্রামথার আন্দোলন স্ববিরোধী বলে মন্তব্য করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সম্প্রতি রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতরণের দাবিতে আন্দোলনে সামিল হয়েছে তিপ্রামথা। ইন্দিরা মুজিব এবং আসাম চুক্তিকে অচল করে বিজেপি সরকার সিএএ আইন পাশ করেছে, কিন্তু অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরা সেনার বিদেশি বিতরণ আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসী রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যবাসীদের অভিজ্ঞতায় রয়েছে। হাস্যকর ব্যাপার, সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করেছে মথা। সুতরাং তাদের আন্দোলন স্ববিরোধী আন্দোলন। তাদের আন্দোলন জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে। তাই এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে পরামর্শ দিয়েছে সিপিআইএম। কাশ্মীরের পেহেলগামে উগ্রপন্থীদের ঘৃণ্য আক্রমণের পর বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলি কোনো রকম যাচাই না করেই বাংলাভাষী মুসলিমদের জোর করে বাংলাদেশে পুশব্যাক বা ঠেলে পাঠাতে শুরু করেছে। এতে দেশের প্রকৃত নাগরিকরাও রেহাই পাচ্ছে না। বিজেপি সরকারের এই ধরনের অমানবিক ভূমিকাকে বিরোধিতা ও তীব্র সমালোচনা করেছে সিপিআইএম। তাছাড়া সম্প্রতি তিপ্রামথা রাজ্যের কিছু এলাকায় অনুপ্রবেশকারীদের বিতরণের দাবিতে আন্দোলন করছে। অনুপ্রবেশের বিষয় রাজ্যে খুবই সংবেদনশীল। অতীতে টিইউজেএস এবং তাদের জঙ্গি সংগঠন ত্রিপুরার সেনা বিদেশি বিতরণ আন্দোলনের চরম দুঃখজনক পরিণতির অভিজ্ঞতা ত্রিপুরাবাসীর রয়েছে। সিএএ বিরোধী আন্দোলনের পরিণতিও রাজ্যের মানুষের অভিজ্ঞতায় রয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা সিপিআইএম। অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদানের আইন হলো সিএএ। অনুপ্রবেশ বন্ধ করার জন্য 1971 সালকে ভিত্তিবর্ষ ধরে ইন্দিরা মুজিব আন্তর্জাতিক চুক্তি হয়। এই চুক্তিকে সঠিকভাবে রূপায়ণের জন্য 1985 সালে আসাম চুক্তি হয়। এই দুই চুক্তিকে অচল করে দিয়ে বিজেপি সরকার সিএএ আইন পাশ করে। তিপ্রামথা যদি সত্যিকার বেআইন অনুপ্রবেশ বিরোধী হয় তবে সিএএ আইন প্রণয়নকারী বিজেপির সঙ্গে জোট করে কিভাবে বলে প্রশ্ন তোলে সিপিআইএম। রাজ্যের জনগণের ঐক্য সম্প্রীতিকে দুর্বল করবে অথবা জনগণের মধ্যে ঐক্য বিরোধী বার্তা যাবে। এই ধরনের আন্দোলন থেকে সকলকে বিরত থাকা উচিত বলে বিবৃতিতে জানিয়েছে সিপিআইএম। আসলে তিপ্রামথা উপজাতি জনগণের স্বার্থ রক্ষার, বিশেষ করে এডিসি এলাকার উন্নয়নে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 6 মাসের মধ্যে কার্যকরী করার জন্য যে
ত্রিপাক্ষিক চুক্তি হয়েছিল। 1 বছরের বেশি সময় অতিক্রান্তের পরও চুক্তির কোনো দাবি কার্যকরী হয়নি বলে উল্লেখ করে সিপিআইএম। মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে কখনো রোমান হরফ, আবার কখনো পুষ্পবন্ধ প্যালেস ও পরবর্তী সময়ে গোমতীর জেলা শাসকের সাথে সাক্ষাৎ ইত্যাদি বিষয়কে সামনে রেখে আন্দোলনের নামে সরকারি অফিসে তালা দেওয়া, আবার নিজেরাই খুলে দেওয়া ইত্যাদি প্রহসনাত্মক আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চলছে অভিযোগ সিপিআইএম এর। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠাবার দাবিও জানিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিকোণ প্রেমের পরিণতির শিকার হলো ইন্দ্রনগরে নিখোঁজ যুবক শরীফুল ইসলাম। 3 দিন পর গন্ডাছড়া থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। খুনের ঘটনায় গ্রেপ্তার হলো 6 জন। ত্রিকোণ প্রেমের জেরে খুন হতে হলো ইন্দ্রনগরের শরীফুল ইসলামকে। গত রবিবার থেকে নিখোঁজ ছিল বছর 21-এর এই যুবক। বুধবার বিকেলে গন্ডাছড়ার নারায়ণপুরের একটি দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় শরীফুল ইসলামের মৃতদেহ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় মোট 6 জনকে। গত 8 জুন রাতে শরীফুল ইসলামের পূর্ব প্রেমিকার বর্তমান প্রেমিক তথা কাজিন গন্ডাছড়ার দিবাকর সাহা দক্ষিণ ইন্দ্রনগর এলাকা থেকে উপহার দেবার নাম করে ডেকে নিয়ে যায় শরীফুল ইসলামকে। এরপরই পূর্ব পরিকল্পনা অনুসারে তাকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ। इंसिडेंट हुआ 8 जून को अराउंड 9:30 एक आदमी है शरीफुल इस्लाम 24 ईयर्स, ये स्मार्ट सिटी में इलेक्ट्रिशियन का काम करता है। तो ये एक्चुअली इसको एक आदमी है डॉक्टर दिवाकर साहब 28 ईयर्स, ये बांग्लादेश से MBBS किया है। इसने फ़ोन करके बुलाया है, कुछ गिफ्ट देना है, इधर आ जाओ बोलो। सो इसने जब गया तो इन्होंने बुलाया था साउथ इंदिरा नगर में कबरकला के पास जयदीप दास के घर में। तो उसका एज है 20 ईयर्स। उसके घर में बुला के उसको गिफ्ट देना है ऐसे बुला के बुलाया। तो जब ये गया तो ऑलरेडी उधर और 2 लोग थे। उनका नाम है अनिमेश यादव 21 ईयर्स और जयदीप तो पहले से था, और नवनीता दास ये 25 ईयर्स। तो ये 4 लोग उधर मौजूद थे। तो उसके बाद इन 4 लोगों ने प्लान करके दिवाकर शाह ने जो शरीफुल इस्लाम है उसको गला दबा के मर्डर किया है। तो इसका मेन रीज़न है कि एक लड़की थी, उसका अफेयर पहले जो लव अफेयर था शरीफुल इस्लाम के साथ चल रहा था। उसके बाद उन दोनों का कुछ झगड़ा हुआ था। दिवाकर शाह जो है डॉक्टर, वो लड़की का कज़िन ब्रदर है। तो उसको भी वो लड़की से प्यार हो गया था, और उन दोनों का भी बहुत सारा मोबाइल में लव मैसेजेस एक्सचेंज है। तो एक सॉर्ट ऑफ ये लव ट्रायंगल हुआ था दिवाकर शाह और लड़की और शरीफुल इस्लाम के बीच में। तो दिवाकर शाह को ये पहले से प्लान किया कि शरीफुल इस्लाम को एलिमिनेट करना पड़ेगा, ये लड़की का। গত 8 জুন রাত আনুমানিক 10টা নাগাদ শরীফুলকে গলা টিপে হত্যা করার পর তার দেহ গন্ডাছড়ায় নিয়ে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখে দিবাকর দেবনাথ এবং তার সঙ্গীরা। पहले से 2 दिन पहले ही एक ट्रॉली बैग लेके आया था। तो मर्डर करने के बाद इसको ट्रॉली बैग में लगा के रात को उधर ही एक और घर में शिफ्ट किया है बॉडी को। एक मौसमी है उसके घर में शिफ्ट किया था। उसके बाद सुबह जो दिवाकर का पिता है दीपक शाह 52 ईयर्स और उसका मदर देविका शाह, ये लोग गंडाचरा में रहते हैं। तो उधर से एक इको गाड़ी लेके ये लोग आके 9 तारीख को अराउंड सुबह 9 बजे ये ट्रॉली बैग को लेके फिर गंडाचरा लेके गए। उनका उधर एक दुकान है, दुकान के अंदर जो फ्रीज़र रहता है आइसक्रीम का फ्रीज़र, उसके अंदर बॉडी को छुपाया था। तो अभी रात को हम लोगों ने सभी को अरेस्ट कर लिया है। उसके बाद कन्फेशन और सब लेके अभी हम लोगों ने बॉडी को भी रिकवर किया। अभी से कितने लोग का अरेस्ट हुआ है? टोटल 6 लोग अरेस्टेड है। इसमें एक डॉक्टर दिवाकर शाह 28 ईयर्स, जयदीप दास 20 ईयर्स, नवनीता दास 25 ईयर्स, अनिमेश यादव 21 ईयर्स, दीपक शाह 52 ईयर्स एंड देविका शाह 48 ईयर्स। दोस्त है? नहीं, ये दिवाकर शाह जो है इसका कज़िन है, जो लड़की का कज़िन ब्रदर है। कहाँ रहते हैं? तो दिवाकर शाह मेनली गंडाचरा में रहता है, लेकिन इधर अभी बनकुमारी में बाड़े पे रहता है। और जो लड़की है वो चंद्रपुर का रहने वाली है। और जो मर्डर हुआ वो साउथ इंदिरा नगर खबरकला में हुआ है। और जो इनका पेरेंट्स जो बॉडी शिफ्ट किया वो गंडाचरा में। To which date the murder took place? Murder took place on the 8th only,
8 अराउंड रात को 9 या 10 बजे ऐसा मर्डर हुआ है। रात भर उन लोगों শরীফুল ইসলাম নিখোঁজ এবং খুনের ঘটনার 72 ঘন্টার মধ্যে মোট 6 জনকে গ্রেপ্তার করে দেহ উদ্ধার করে পুলিশ। এক্ষেত্রে খুনের মোটিভও প্রকাশ্যে আনতে পেরেছে পুলিশ। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো প্রফেশনাল কিলার না হয়েও ঠান্ডা মাথায় খুনের ঘটনা বেড়ে চলেছে, যা নিয়ে যথেষ্ট শঙ্কিত সমাজ তত্ত্ববিদরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন প্রকল্পগুলো সার্থক বাস্তবায়নের জন্য জেলা পর্যায়ে পর্যালোচনায় বৈঠক করছেন মন্ত্রী সুধাংশু দাস। এই ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পকালে সময়মতো শেষ করবার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্যের প্রকল্পগুলির সার্থক বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বিলোনিয়া সার্কিট হাউস কনফারেন্স হলে জেলা ভিত্তিক পর্যালোচনা সভা করেন মন্ত্রী সুধাংশু দাস। বৈঠকে তফসিলি জাতি কল্যাণ বিভাগ, প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগ এবং মৎস্য বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার অন্যান্য জনপ্রতিনিধিরা। দক্ষিণ ত্রিপুরা জেলার এই বিভাগগুলির অধীনে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা 2025-26 অর্থ বছরের নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের প্রাপ্য পাচ্ছেন কিনা তা মূল্যায়ন করার উদ্দেশ্যেই এই পর্যালোচনা বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। এখনো পর্যন্ত অর্জিত অগ্রগতির পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পাশাপাশি এই প্রকল্পগুলি বাস্তবায়নে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের প্রাথমিক দায়িত্ব হলো প্রতিটি যোগ্য সুবিধাভোগী যাতে বিলম্ব ছাড়াই সহায়তা পান তা নিশ্চিত করা, বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং যে কোনো বাধা দ্রুত সমাধানের জন্য বিভাগগুলিকে সমন্বয় করে কাজ করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। অধ্যাপক ডক্টর মানিক সাহাজি, ওনার নেতৃত্বে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরির যে পরিকল্পনা হাতে নিয়েছি, তো এখানে সবার সহযোগিতা আমরা চাই। সমস্ত ডিপার্টমেন্টকে অ্যাক্টিভলি এখানে কাজ করতে হবে। তো আমি মনে করি আমার কাছেও যে রেসপন্সিবিলিটি আছে সেটা যাতে আমরা 100% দিতে পারি, যাতে করে আমাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে এই জেলার মানুষ অনেক বেশি উপকৃত হয়, এটাই আমাদের টার্গেট। আর বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে, গ্রামীণ মানুষকে কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে এগ্রি অ্যালাইড সেক্টর ইজ প্লেইং এ ভাইটাল রোল। তো তার মধ্যে আমার কাছে 2টা ডিপার্টমেন্ট আছে, তো এটা যাতে ভালো রোল প্লে করতে পারে, ভালো আমরা সার্ভিস দিতে পারি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা প্রত্যেক জেলাতে যাচ্ছি। এটা ফার্স্ট টাইম মিটিং নয়, আমি অনেকবার এসেছি। আজকে এই ফিনান্সিয়াল ইয়ারের ফার্স্ট মিটিং আমাদের হচ্ছে। এই বছর আমরা আরেকবার আসবো এই ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে, এবং সাবসিকুয়েন্টলি সমস্ত জেলাতে আমরা যাচ্ছি, ফিল্ড ভিজিট করছি। তো আমাদের টার্গেট একটাই, যাতে আমরা সবচেয়ে বেশি বেনিফিট দিতে পারি। বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নকে সুগম করার জন্য এদিন কর্মকর্তাদের সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। পদ্ধতিগত বিলম্ব দূর করে কল্যাণমূলক উদ্যোগগুলি কার্যকরভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেবার জন্য এদিন উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যেও আহ্বান রাখেন মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইন 2025-এর অধীনে ভূমি বিচ্যুতির জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে রাজ্য সরকার। এই বিষয়ে জারি করা হয়েছে গেজেট নোটিফিকেশনও। একটি বড় নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে 1960 সালে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার আইনের 20 এবং 98 ধারা অনুসারে ত্রিপুরা ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার ভূমির বিচ্যুতি বিধিমালা 2025 জারি করেছে রাজ্য সরকার। অকৃষি ও অন্যান্য উদ্দেশ্যে জমির বিচ্যুতিকে সহজীকরণ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন বিধিমালাটি গত 2রা জুন কার্যকর হয় ত্রিপুরা গেজেটে প্রকাশের মধ্য দিয়ে। এই বিধিমালায় কৃষি জমির বিচ্যুতি এবং জলাশয়ের মতো মূল শব্দগুলিকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং জমি বা জলাশয়কে অন্য ব্যবহারের জন্য বিচ্যুতি করার অনুমতি চাওয়ার পদ্ধতিগুলো স্পষ্টভাবে রূপরেখা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় মালিকানার রেকর্ড, পরিচয়পত্র এবং ন্যূনতম 2000 টাকা আবেদন ফি জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে, যার মধ্যে অর্থ জমা দেওয়ার বিধান রয়েছে অনলাইন এবং অফলাইন উভয় ধরনেই জমা। গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন কাঠামোটি শিল্প অঞ্চল 1 একর পর্যন্ত এমএসএমই এবং নিবন্ধিত স্টার্টআপগুলির সাথে সম্পর্কিত জমির বিচ্যুতি আবেদনের জন্য একটি অনুমোদনের ব্যবস্থা চালু করেছে। যদি আবেদনের 14 কার্য দিবসের মধ্যে কোনো সিদ্ধান্ত জানানো না হয়ে
থাকে। ভূমি স্থানান্তর অনুমোদনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে শহরাঞ্চলের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর এবং গ্রামাঞ্চলের জন্য উপবিভাগীয় ম্যাজিস্ট্রেটকে নিযুক্ত করা হয়েছে। জলাশয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক পরিবেশগত এবং বিভাগীয় ছাড়পত্রের পরে রাজ্য স্তরের উপদেষ্টা কমিটির SLAC কাছ থেকেও নিতে হবে অনুমোদন। এই নিয়মগুলি সরকারকে অনুমোদিত ভূমি স্থানান্তরের বিরুদ্ধে প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়, যার মধ্যে ভূমি রাজস্বের বকেয়া হিসেবে খরচ আদায় অন্তর্ভুক্ত রয়েছে। উপরন্তু পরিবেশগত এবং সম্প্রদায়ের প্রভাব মূল্যায়নের জন্য অনুমোদিত ভূমি স্থানান্তরের পর্যায়ক্রমিক পর্যালোচনার জন্য চালু করা হয়েছে একটি বিধান। ত্রিপুরায় পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষি সম্পদ এবং জলাশয় রক্ষা করার শিল্প ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হবে এই নতুন নিয়মগুলি বলে মনে করছেন তথ্যবিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিভিন্ন ছাত্রাবাসগুলির বর্তমান পরিস্থিতি পর্যালোচনায় গঠন করা হয়েছে বিধানসভার সর্বদলীয় কমিটি। বুধবার সদরের বিভিন্ন ছাত্রাবাসগুলো পরিদর্শন করে এই সর্বদলীয় কমিটি রাজ্যের বিশেষ করে তফসিলি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পঠন পাঠন এবং হোস্টেলগুলি সরজমিনে পর্যবেক্ষণ শুরু করল বিধানসভার সর্বদলীয় কমিটি। সর্বদলীয় এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন বিশেষ করে SC, OBC এবং সংখ্যালঘু অংশের বিধায়করা। এদিন বিশেষ করে ছাত্রাবাসগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ত্রিপুরা বিধানসভার সর্বদলীয় এই কমিটি। বিধানসভাতে আমরা বিভিন্ন কমিটি থাকে, এর মধ্যে আমাদের SC, OBC মাইনরিটি কমিটি আমরা 11 জন, এটা সর্বদলীয় কমিটি থাকে। এগুলা বিভিন্ন হোস্টেল বা SC, OBC মাইনরিটিদের বিভিন্ন ডেভেলপমেন্ট কাজগুলা সেগুলো আমরা পরিদর্শন করি। কোথায় কোথায় কী সুবিধা অসুবিধাগুলো কীভাবে করা যাবে সেগুলো আমরা সরকারকে একটা অ্যাডভাইস দিই কমিটির পক্ষ থেকে। এর নিয়ে আজকে আমরা সদরে আমরা আজকে 11টা হোস্টেল আজকে আমরা ভিজিট করছি। এই পর্যন্ত আমরা 3টা হোস্টেল ভিজিট করেছি এবং এরপরে আমরা আনন্দনগর সেখানে ভিজিট করে পরবর্তী সময় আমরা অ্যাসেম্বলিতে বিভিন্ন দপ্তরে যারা আধিকারিক আছে ওদেরকে নিয়ে সেখানে একটা মিটিং করা হবে সন্ধ্যা 7টার সময়, যে কী কী সুবিধা অসুবিধা কী করা যায়, আরও কী বেটার করলে পরে ছেলেরা যাতে পরিষেবা পাওয়া যায়। ছাত্রাবাসগুলিতে কিছু কিছু খামতি থাকলেও সার্বিকভাবে পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে জানিয়েছেন বিধানসভার সর্বদলীয় কমিটির সদস্যরা। মূলত আমরা SC, OBC মাইনরিটি, এটা একটা কম্বাইন্ড হোস্টেল, এখানে STরও থাকে। তো এখানে SC যে হোস্টেলটা রয়েছে মেয়েরা এখানে পরিকাঠামো সব দিক থেকে ভালো। এখানে ওই যারা সকালের দিকে যে বিশেষভাবে ছেলে মেয়েদের যেগুলো আরও পর্যাপ্ত পরিমাণে তাদেরকে টিফিনের ব্যবস্থা করা সেগুলো কিছুটা ঘাটতি রয়েছে, সেগুলো আমরা যারা দপ্তরের আধিকারিক ওদেরকে বলেছি এবং এরা দুপুরবেলা তাদেরকে আহারের ব্যবস্থা করা হয় এবং মোটামুটিভাবে এটা পুরান হোস্টেলের মধ্যে এই হোস্টেলটা পরিকাঠামোগত সব দিকে তাদের বেড সবগুলো ঠিকঠাক আছে। উল্লেখ করা যেতে পারে বিভিন্ন ছাত্রাবাসগুলোর সার্বিক পরিস্থিতি উন্নয়নে বায়োমেট্রিক উপস্থিতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে সকাল এবং সন্ধ্যা বোর্ডারদের দিনে 2 বার বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ব্যবহার করতে হবে। এটি কেবল উপস্থিতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে বিভাগকে সাহায্য করবে না, বরং হোস্টেল পরিচালনায় পরীক্ষা করবে অভিযোগ করা অনিয়মও। উল্লেখ করা যেতে পারে রাজ্যে বর্তমানে মোট 355টি ছাত্রাবাস পরিচালনা করছে রাজ্য সরকার। এগুলোর মধ্যে 161টি ছাত্রাবাস হলো উপজাতি ছাত্রছাত্রীদের জন্য। বাদবাকি ছাত্রাবাসগুলির পরিচালনায় যুক্ত রয়েছে বিভিন্ন NGO। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে হবে শ্রমিকদের মধ্যে। এক্ষেত্রে শক্তিশালী করতে ভারতীয় জনতা পার্টির সংগঠন এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত মূল এই বার্তা নিয়ে বুধবার বিলোনিয়ার রাজনগরে আয়োজিত হল ভারতীয় জনতা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার সেলের গুরুত্বপূর্ণ বৈঠক। বিলোনিয়ার রাজনগর কমিউনিটি হলে আয়োজিত এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজনগর বিধায়ক স্বপ্না মজুমদার, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ, বিজেএমসি রাজ্য সভাপতি রঞ্জিত গোপ, সেক্রেটারি অঞ্জন চক্রবর্তী ও অঙ্গনওয়াড়ি ও হেল্পার সেলের প্রেসিডেন্ট অরুন্ধতী দাস ধর। সর্বোচ্চ আদালতের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি প্রদান, বেতন বৃদ্ধি, নিয়মিতকরণ, সামাজিক সুরক্ষা প্রদান ও টিএ প্রদানের মতো দাবিগুলিতে রাজ্য সরকারের আন্তরিকতার বিষয়টি এদিনের আলোচনায় তুলে ধরেন বৈঠকে উপস্থিত নেতৃত্বরা।
বুধবার রাজধানী জগন্নাথ মন্দিরে উদযাপিত হলো স্নান যাত্রা। মন্দিরে দেখা যায় প্রচুর ভক্তদের সমাগম। ভগবানের নাম সংকীর্তন এবং নৌকা শোভাযাত্রায় উদযাপিত হয় স্নান যাত্রা। মন্দিরের বাইরে সেজে উঠেছে মেলা প্রাঙ্গণ। রকমারির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মন্দিরে ভক্তবৃন্দের সমাগম দেখে মনে হয় যেন ভগবান এবং ভক্তদের মধ্যে অটুট মেলবন্ধন। স্নান যাত্রার ঠিক 15 দিন পরে শুরু হবে ঐতিহ্যবাহী রথযাত্রা। শুরু হবে ভগবানের মাসির বাড়িতে যাবার শোভাযাত্রা, জানিয়েছেন মন্দিরের পুরোহিত। এরপরে স্নান হয়ে গেল অনবসর 15 দিন। তারপরে থেকে চলবে আবার বিরাট অনুষ্ঠান, সেই রথযাত্রা। 5 দিন ভারতের বিভিন্ন স্থান থেকে বহু সাধু সন্ত মহাত্মা আচার্যগণ বৈষ্ণবগণ ভক্তগণ আসবেন এখানে করে রথযাত্রা, পুনর্যাত্রা, তার সম্মেলন, সাধু সম্মেলন। এই অনুষ্ঠানের মাধ্যমে এবং সমাজের কি করে কল্যাণ হয়, দেশের কি করে মঙ্গল হবে, রাজ্যের কি করে কল্যাণ হবে, পাবলিকের কি মঙ্গল হবে, পাবলিক দুঃখ কি করে যাবে, আমরা কি সুখে থাকবো, আমরা আনন্দে কি করে থাকবো। ভগবান আনন্দ তিনি আসেন আমার আনন্দ দেওয়ার জন্য, দুঃখ দূর করার জন্য। এই অনুষ্ঠানের দ্বারা সর্বজীবের কল্যাণ হয়ে থাকে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে। একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার অ্যাক্সিওম 4 মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে বুধবার। শুভাংশুর মহাকাশে উড়ে যাওয়ার কথা থাকলেও মিশনটি আপাতত স্থগিত করার ঘোষণা দিল স্পেস এক্স। কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লারা। তবে শেষ বেলায় ফের বিড়ম্বনা। মহাকাশযানের প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে 5বার পিছিয়ে গেল শুভাংশুদের মহাকাশ যাত্রা। এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে এলন মাস্কের সংস্থা স্পেস এক্স। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় নভোচর শুভাংশু সহ 4 মহাকাশচারীর। তবে যাত্রা শুরুর আগে বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মাস্কের সংস্থার তরফে জানানো হয়, এই মহাকাশ যাত্রার জন্য যে ফ্যালকন 9 রকেট ব্যবহার করার কথা ছিল তাতে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি, যার জেরেই আপাতত স্থগিত রাখা হচ্ছে যাত্রা। কবে ফের যাত্রা শুরু হবে সে বিষয়েও সংস্থার তরফে জানানো হয়নি কিছুই। ত্রুটি শুধরানোর পর নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে স্পেস এক্স। যান্ত্রিক ত্রুটি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছে স্পেস এক্স। উৎক্ষেপণের আগে মহাকাশযানের ফায়ার বুস্টার পরীক্ষার সময় নজরে আসে রকেটে অ্যালোএক্স অর্থাৎ রকেটের অক্সিজেন লিক করার বিষয়টি। ফ্যালকন 9 রকেটের এই সমস্যা নতুন নয়। আগের অভিযানে অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে। সেই সমস্যার কারণে এবারও শুভাংশুদের মহাকাশ যাত্রা পিছিয়ে দিতে হলো স্পেস এক্সের। উল্লেখ করা যেতে পারে বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার জন্য তৈরি ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তার সঙ্গে ছিলেন মহাশূন্যে দীর্ঘ সময় কাটানো বর্ষিয়ান নভোচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির 2 নভোচর। উদ্দেশ্য ছিল 14 দিন আন্তর্জাতিক মহাকাশযান কেন্দ্রে থাকবেন তারা, করবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে এই কাজ করবে দলটি। এই অভিযানের মাধ্যমে ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন শুভাংশু শুক্লা। এক্সিওম 4 ক্যাপসুলে এই 4 জনের উড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ, কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ বেলায় বাতিল করা হয় অভিযান। বলা হয় বুধবার বিকেলে শূন্যে পাড়ি দেবে যানটি। তবে এবার অনির্দিষ্টকালের জন্যই পিছিয়ে গেল অভিযান।
1984 সালে সোভিয়েত রাশিয়ার সোয়ুজ মহাকাশযানে রাকেশ শর্মার ঐতিহাসিক মিশনের 41 বছর পর দ্বিতীয় ভারতীয় নভোচারী হিসেবে মহাকাশে যাবার প্রস্তুতি নিয়েছিলেন শুভাংশু শুক্লা। তবে আরও কিছুটা বিলম্বিত হলো সেই ঐতিহাসিক মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অন্যতম উপলব্ধি হল বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার। বুধবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ত্রিপুরা শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। কেন্দ্র থেকে টাকা আসলে এর বেশিরভাগ চলে যেত মধ্যস্থতাকারীদের কাছে বলে জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজীব গান্ধী। দেশের প্রধানমন্ত্রী ছিলেন যে রাজীব গান্ধী, উনি বলেছিলেন যে আমি দিল্লি থেকে যখনই 100 টাকা আমি গ্রামে সেই ব্যক্তির কাছে আমি পাঠিয়ে দিই, সেই টাকা সেই ব্যক্তি 15 টাকায় পায়। যদি আমি সেই 1 টাকা যদি দিল্লি থেকে পাঠানো হয় তাহলে সেই ব্যক্তি 15 পয়সা পায়। তো সেই টাকা কি হয়, মিডিলম্যান যারা থাকতেন সেই জায়গাতে করাপশনে সেই উপযুক্ত ব্যক্তি পেতেন না। আজকে মোদিজির চিন্তাধারায়, মোদিজির নেতৃত্বে সেটাকে কিভাবে কমানো যায়, সেটাকে কিভাবে নির্মূল করা যায়, তার জন্য আজকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন স্কিমের টাকা ডাইরেক্টলি বেনিফিশিয়ারিরা পাচ্ছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান সহ 10 দফা দাবিতে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করল সিপিআইএম। আগরতলার দক্ষিণ চন্দ্রপুর, ইন্দ্রনগর, শিবনগর প্রভৃতি এলাকার জনগণ প্রতি বছর নিয়মিতভাবে বছরে এক বা একাধিকবার বন্যার শিকার হচ্ছেন। তাদের সমস্যাগুলো যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা প্রয়োজন বলে এদিন জানিয়েছে সিপিআইএম। বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য প্রদান করার পাশাপাশি আগরতলায় বন্যার জল না জমার রাজ্য সরকারের দেওয়া নির্বাচনী পূর্ব প্রতিশ্রুতি কার্যকর করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে জনস্বাস্থ্য রক্ষার স্যানিটাইজেশন করার ব্যবস্থা করা, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্যোগ স্বাস্থ্য শিবির করার ব্যবস্থা করার দাবিও জানিয়েছে সিপিআইএম। সহায় সম্বলহীন মানুষ যারা আশ্রয় শিবির থেকে ঘুরে ফিরছেন তাদের অন্ততপক্ষে 15 দিন সরকারি উদ্যোগে কাজ প্রদান করা, সাম্প্রতিক বন্যায় যে সমস্ত রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা করা, হাওড়া নদী ও কাটাখালের নাব্যতা বৃদ্ধিতে জরুরি ভিত্তিতে উদ্যোগ, ড্রেন সংস্কার এবং অবৈধ নির্মাণ বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেবার দাবিও জানিয়েছে সিপিআইএম। মে এবং 1 জুন আগরতলা শহরে যে বন্যা হয়ে গেল 2 ঘন্টার বৃষ্টিতে, এই বন্যা পরবর্তী সময়ে জনগণের যে অশেষ দুর্দশা এবং এই ধরনের বন্যা পরিস্থিতি আগরতলায় যাতে আর না হয় তার আগাম সতর্কতা, আগাম ব্যবস্থা নেওয়ার দাবিতে সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা আগরতলার পৌর নিগমের পূর্ব জোনাল যে অফিস আছে তার অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনারের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের বন্ধুরা গেছেন। কি আছে এই ডেপুটেশনে? না, এই ডেপুটেশনের মধ্যে সিপিআইএম এর কোন নেতার বাড়িতে জলের ব্যবস্থার কথা আমরা বলিনি। এই ডেপুটেশনের মধ্যে, স্মারকলিপির মধ্যে সিপিআইএম এর পার্টি অফিস ঠিক করার কথা নেই। আমাদের এই স্মারকলিপিতে আছে ওই দক্ষিণ চন্দ্রপুরের মতো এলাকা, শিবনগরের মতো এলাকা জলের তলা থেকে উদ্ধার হওয়ার পর আমরা লক্ষ্য করছি ওই এলাকাগুলোতে মানুষের বসবাস করার মতো পরিস্থিতি নেই, স্যানিটাইজেশন নেই, ব্লিচিং পড়ছে না, ওষুধ পড়ছে না, পানীয় জলের লাইন নষ্ট হয়ে আছে, রাস্তাঘাট মেরামত না, ভাঙা অবস্থা, মানুষ ঘরের মধ্যে থাকতে পারছেন না দুর্গন্ধে, নদীর পচা জলের গন্ধে, এলাকার জমা পচা জলের গন্ধে রোগ জীবাণু বাড়ছে, শিশুরা অসুস্থ হচ্ছে। পঠন পাঠনের সমস্যার সম্মুখে চলিলাম তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের কচি কাঁচারা দীর্ঘ 2 বছর ধরে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না। চলিলাম তুলসীমুড়া অঙ্গনওয়াড়ির কচি কাঁচারা দিদিমণি ছাড়া হেলপার দিয়ে চালানো হচ্ছে সেন্টার। ফলে বুধবার ক্ষুব্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। 4 জন আবেদনকারী থাকা সত্ত্বেও ওয়ার্ডের বাইরের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিক্ষকেরা চালানো হচ্ছে সেন্টার। অভিযোগ এলাকাবাসীদের, তাদের দাবি নিজস্ব ওয়ার্ডের মধ্য থেকে যেন নিয়োগ করা হয় শিক্ষক। আজকাল 2 বছর ধরে কোনো দিদিমণি নাই, না থাকার পরে যে আমাদের
আমাদের এই স্কুলে 60 জন আমাদের ইন্টারভিউ দিছিল। তো ওখানে যে কথা ছিল যে আমাদের যে ওয়ার্ডের অঙ্গনারী সেন্টার এই সেন্টারের এই ওয়ার্ডের লোক নিয়োগ করার কথা ছিল, সরকারি নিয়োগ। এই জায়গায় এখন আমরা যে ওয়ার্ডে যদি যোগ্যতা না থাকতো তাহলে অন্য ওয়ার্ড থেকে আইনা নিয়োগ করতে পারতো, কিন্তু এই কারণে আমরা এই অঙ্গনারী সেন্টারে তালা দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা দীর্ঘদিন ধরে নাজেহাল সোনামুড়া মহকুমার বক্সনগরের বাসিন্দারা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রতিবাদে একত্রিত হয়ে পথ অবরোধে সামিল হন এলাকাবাসী। বক্সনগর বিধানসভা কেন্দ্রের টুক্কার চৌমুহরি এলাকায় সোনামুড়া বক্সনগর রাস্তায় সকাল থেকে চলে অবরোধ। বিদ্যুৎ সমস্যার জন্য পানীয় জল সরবরাহ অনিয়মিত বলে জানান ক্ষুব্ধ বাসিন্দারা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।